নমস্কার, আমি শুভ। আজ একটা বই নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো। সে বইটার নাম হচ্ছে চান ঘরে গান। খুব ইন্টারেস্টিং, তাই না? চান ঘরে গান, বুদ্ধদেব গুহর লেখা। এই বইটা নিয়ে কথা বলার আগে দু একটা কথা বলে নেওয়া জরুরি, যেটা আমি মনে করছি। সেটা হচ্ছে যে পুরনো কোনো কিছুর প্রতি আমাদের অদ্ভুত রকম একটা আবেগ, অদ্ভুত রকম একটা ভালোবাসা, প্রেম জড়িত থাকে। যদি উদাহরণ হিসাবে বলা যায় তো স্কুল লাইফ। আমরা এখন যখন বড় হয়ে গেছি, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ পার করে ফেলেছি, তারা যখন মনে করি যে আমাদের একটা সুন্দর শৈশব ছিল, আমাদের যেগুলো এখন স্মৃতিতে পরিণত হয়েছে, এবং স্মৃতিটা বর্তমানে আমাদের একটা শান্তি এনে দেয়, একটা স্বস্তি এনে দেয়। পুরনো স্কুল জীবন বলুন, পুরনো প্রেম বলুন বা প্রথম প্রেম বলুন, যাই বলুন, পুরনো সব কিছুর প্রতি আমাদের একটা আবেগ, একটা ভালোবাসা, একটা প্রেম মনের মধ্যে কাজ করে। পুরনো অনেক রীতিনীতি ছিল যেগুলো বর্তমানে কিন্তু নেই। এমন একটা উদাহরণ যদি বলা যায়, সেটা হলো চিঠির আদান প্রদান। চিঠি বর্তমান দিনে কিন্তু নেই। চিঠি মানুষ মানুষকে এখন লেখে না, প্রিয়জন প্রিয়জনকে এখন চিঠি লেখে না। আমরা যে প্রজন্ম, অর্থাৎ আমরা 2025 সালে দাঁড়িয়ে মানুষকে যদি কিছু বলার থাকে, হয়তো কোনো জরুরি কথা বা কোনো গোপন কথা যদি বলার থাকে, তাহলে মানুষকে মেসেজ করে দেয় কোনো একটা অ্যাপসের মাধ্যমে, হয় হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ইত্যাদি ইত্যাদি অ্যাপসের মাধ্যমে তারা মেসেজ করে দেয়, কিংবা দ্রুততার সাথে কল করে নেয়। এতটা মানুষের ধৈর্য নেই এখন যে একটা চিঠি লিখে, অর্থাৎ তার কথাটা বলে যে উত্তর পাওয়া, সেই উত্তর পাওয়ার ধৈর্য 2 মাস 3 মাস বা কয়েক বছর আমাদের নেই। অর্থাৎ আমাদের কোনো কিছু কাউকে বলার থাকলে, কোনো ব্যক্তিকে, সেটা আমরা দ্রুততার সাথে টেক্সট করতে পারি বা কল করে নিতে পারি। চিঠি কিন্তু লিখব না। অর্থাৎ চিঠি লিখব, জানি না সে চিঠি আদৌ পৌঁছবে কি না, জানি না সে চিঠি আদৌ যাকে লিখছি সে পড়ে দেখবে কি না, বা পড়ে দেখলেও সেই ব্যক্তি তার উত্তরে কিছু লিখবেন কি না। আমাদের কিন্তু মনে এই কল্পনাগুলো জায়গা করে নেয় বর্তমানে। সুতরাং আমরা এখন চিঠি লিখি না। আমাদের কিছু বলার থাকলে আমরা দ্রুততার সাথে কাউকে কল করে নিই বা মেসেজ করে দিই। এরপর বিষয়টা হলো, আমি যে বইটা নিয়ে কথা বলবো, চান ঘরে গান, এটা কিন্তু না কোনো উপন্যাস, না কোনো গল্প, না কোনো প্রবন্ধ। বুদ্ধদেব গুহ প্রথমেই লিখছেন যে এটা কোনো উপন্যাস নয়। চিঠির আদান প্রদান, এবং কার সাথে কার? একজন পাঠিকা এবং যে লিখছেন লেখক। একজন লেখকের সাথে একজন পাঠিকার কথোপকথন, সেটা হচ্ছে চিঠির মাধ্যমে। যিনি প্রথম চিঠিটা লিখেছেন, অর্থাৎ পাঠিকা যিনি বুদ্ধদেব বাবুর গল্প ভালোবাসেন, উপন্যাস ভালোবাসেন, তিনি প্রথম চিঠিটা লিখছেন বুদ্ধদেব বাবুকে যে আপনার উপন্যাস, আপনার গল্প আমার খুব প্রিয়। আপনি আমার প্রথম শৈশবের স্বপ্ন, আপনি আমার শেষ শৈশবের নরম সজনে ফুল। আপনি কিভাবে লেখেন এত সুন্দর কথা? একজন নারীর মনের কথাগুলো আপনি কিভাবে লিখতে পারেন? এইসব সে চিঠিতে লিখছে একজন পাঠিকা লেখককে। সে জানে না যে তার এই চিঠির উত্তর আসবে কি আসবে না, কিন্তু তিনি লিখছেন যে আপনি আমার শেষ শৈশবের নরম সজনে ফুল। আপনি ঢাকায় আসবেন বইমেলায়, আপনার সঙ্গে আমি দেখা করব, আপনার যে মাধুকরী বইটি সেটা আপনাকে দিয়ে আমি সই করিয়ে নেব। এবং আমি এটা ভেবে অবাক হচ্ছি যে আপনার সঙ্গে যখন আমার দেখা হবে, তখন আমার প্রতি আপনার রিঅ্যাকশানটা কেমন হবে? আপনি আমার সাথে হেসে কথা বলবেন কি বলবেন না?
অর্থাৎ আমি আপনার সম্বন্ধে আমার যে ধারণাগুলো ক্রিয়েট হয়েছে, আপনার মানসিকতা সম্বন্ধে, আপনার ব্যক্তিত্ব সম্বন্ধে, যদি আপনি আমার সাথে হেসে কথা না বলেন বা কথাই না বলেন, তাহলে সেই সমস্ত ভাবনাগুলো আমার ভেঙে চুরচুর হয়ে যাবে। এবং আরও লিখছেন যে আপনি আসবেন, এখানে সেমিনার করবেন একটা কলেজে, সেই সেমিনারেও কিন্তু আমি উপস্থিত থাকবো, হয়তো এতগুলো মাথার ভিতরে কোনো একটা মাথা হয়ে, আর আপনি থাকবেন পাদপ্রদীপের সামনে। এইরকমভাবে একজন পাঠিকা তার প্রিয় লেখককে চিঠি লিখছেন। এবার কল্পনা করুন, কি সুন্দর না? অদ্ভুত রকম সুন্দর। এবং লেখক যখন চিঠি পড়ছেন, তার বহিঃপ্রকাশ আমরা পরের চিঠিগুলোতে পাচ্ছি। পরের চিঠিতেই লিখছেন যে, লেখক লিখছেন যে আমি তো দিন কত চিঠি পাই, কত মানুষের কত ধরনের চিঠি পাই, তোমার চিঠিটা অন্য রকম। তোমার চিঠিটা আমার মন কেড়েছে। এবং প্রথম চিঠিতেই যে পাঠিকা, তিনি কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন যে আপনি যদি আবার কোনো দিন ঢাকা আসেন, আমার বাড়িতে আসবেন, আমি আপনাকে রান্না করে খাওয়াবো। এবং পরের চিঠিতে লেখক লিখছেন যে পরের বার যদি যাই, আমি তোমার বাড়িতেই যাব, কিন্তু সেটা চুপি চুপি, জনসমীক্ষে সেই বিষয়টা আনা যাবে না। এবং তুমি রান্নাঘরে রান্না করবে, আর আমি দুয়ারে বসে গান শোনাবো তোমায়। এবার কল্পনা করুন, যার প্রিয় লেখক বুদ্ধদেব গুহ, সেই বুদ্ধদেব গুহ এই কথাগুলো লিখছেন চিঠির উত্তরে। কি অদ্ভুত সুন্দর একটা বিষয়, মনকে নাড়া দেয়। এখনও যখন আমি বইটা উল্টিয়ে এখনও লাইনগুলো দেখি, মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে, যে আমার প্রিয় লেখক যিনি, তিনি যদি আমাকে এইভাবে উত্তর দিতেন। এবং যখন একবার তাদের দেখা হয়েছিল, মানে লেখক এবং পাঠিকার, সেটা হচ্ছে ঢাকাতে, ঢাকার বইমেলায়। এবং তখন কিন্তু লেখক সেই নারীকে দেখেছিলেন। এবং পরবর্তীতে চিঠিতে লিখছেন যে যৌবন বিধাতার কি অমূল্য দান, সেটা তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। একজন পাঠিকা, একজন সাধারণ পাঠিকা, তাকে বুদ্ধদেববাবু এরকম লিখছেন যে যৌবন যে বিধাতার কি অমূল্য দান, তোমাকে না দেখলে বুঝতে পারতাম না। একবার ভাবুন, একবার কল্পনা করুন, একজন পাঠিকার মনে এই কথাগুলো কতটা চমক জাগাবে, কতটা প্রশান্তি এনে দেবে তাদের মনে, তার মনে। একবার কল্পনা করুন, একজন প্রিয় লেখক, এবং সেই প্রিয় লেখকের থেকে এই কথাগুলো তার কাছে উপহার হিসেবে আসছে, ভাবলেই একটা চমক সৃষ্টি হয়। এবং পরবর্তীতে চিঠিতে আরও লিখছেন লেখক যে তোমার কথাগুলো শুনে মনে হয়েছে তোমার একজন প্রেমিক আছে। অবশ্য তোমার মতো নারীর প্রেমিক না থাকাটাই অস্বাভাবিক, প্রেমিক আছে এটাই স্বাভাবিক। একজন না, তোমার মতো নারীর 10টা প্রেমিক থাকা স্বাভাবিক। এবং তুমি আমার কাছে প্রেম নিয়ে জানতে চেয়েছো। শোনো বালিকা, প্রেম কিন্তু খেলা নয়, প্রেম হলো মরণ। তেঁতুলে বিছে কামড়ানো ধবলা গাভীর মতো তুমি ছটফট করবে প্রেমে পড়লে, সুতরাং ও খেলা খেলতে যেও না। একজন লেখক লিখছেন তার পাঠিকাকে। সুন্দর না? আপনাদের পড়তে ইচ্ছে হচ্ছে না বইটা? আরও ইচ্ছে হবে, আরও খুব ইচ্ছে হবে। আমি আরও বেশ কয়েকটা কথা বলবো, যেগুলো শুনলে মনে হবে যে বইটা আজকেই পড়ে নিই। এত সুন্দর, এত ভয়াবহ একটা বই। এরপরে আস্তে আস্তে অনেক কথোপকথন চলছে, এবং লেখকের সাথে যিনি পাঠিকা,
তার লেখার কিছুটা তো তফাৎ থাকবেই, কারণ একজন লেখক একজন পাঠিকা, এবং পাঠিকা জিজ্ঞাসা করছেন, লেখক উত্তর দিচ্ছেন। বেশিরভাগ চিঠিতে এরকমই এসেছে। তো আমরা যখন প্রথম কাউকে ভালোবাসি, প্রথম প্রেম, এবং একটা সময় হয়, তারপরে কোনো একটা কারণে তাদের থেকে আমাদের দূরত্ব তৈরি হয়, তারা দূরে সরে যায়, এবং পরবর্তীতে যদি কখনো কোনো সময় আমাদের হঠাৎ দেখা হয়, তখন আমাদের বুকের মধ্যে একটা চিনচিনে ব্যথা অনুভব হয়, একটা দুঃখও কাজ করে, মনের যন্ত্রণা যেটা আমরা বুকের মধ্যে পুষে রাখি। ফলত এটা কিন্তু আমার তোমার প্রতিও হচ্ছে। লেখক কিন্তু এই কথাটা বলছেন পাঠিকাকে, যে আমি তোমাকে একবার দেখেছি এবং আরও তোমাকে দেখতে চাই, এবং অন্য কারোর সাথে দেখার স্বাদ আমার নেই, তাহলে আমার বুকে একটা চিনচিনে ব্যথা হবে। লেখক আরও লিখছেন যে আমার মৃত্যুর কারণ 3টে: গাড়ি, নারী এবং বন্দুক। আমি তোমার সংস্পর্শে এসেছি, তুমি একজন নারী, সুতরাং আমার মৃত্যুর কারণ কিন্তু তুমি হইও না। একজন পাঠিকাকে এটা লিখছেন, অনেক পরে, যদিও আস্তে 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 এই জায়গাগুলো তৈরি হচ্ছে। যতক্ষণ না পুরো বইটা পড়বে ততক্ষণ বোঝাটা অসুবিধা হবে আর কি। ভালোবাসা, প্রেম সব কিছুই বর্ষার মেঘ মেদুর দুপুরের মতো, গন্ধরাজ লেবুর মতো, হাতে নিতে নেই, পাতে নিতে নেই, গন্ধ অনুভব করতে হয়। প্রেমও ঠিক একই রকম, হাতে নিতে নেই, পাতে নিতে নেই, হাতে নিলে পাতে নিলে প্রেম ফুরিয়ে যায়। প্রেম শাশ্বত, প্রেম চিরন্তন। আবার পরবর্তীতে পাঠিকা লিখছেন যে আপনাকে যখন দেখলাম ঢাকা বইমেলায়, কত নারী আপনার পাশে দাঁড়িয়ে আছে, তারা স্বাক্ষর নিচ্ছেন আপনার পাশে সবাই, মানে বেশিরভাগ সংখ্যকটাই নারী। আপনি নারীদের লেখক, আপনি নারীদের জন্য লেখেন। আমি দূর থেকে দেখলাম আপনাকে, এবং আমি ভাবছি যে আমাকে যদি আমার পরের জন্মে আমাকে যদি প্রধানমন্ত্রী হবার সুযোগেও দেওয়া হয়, আমি কিন্তু হব না। আমি একজন লেখক হব আপনার মতো। কল্পনা করুন, একজন পাঠিকার মনে কি কল্পনা জন্ম নিচ্ছে। তিনি বলছেন যে আমি প্রধানমন্ত্রী হয়ে জন্মাতে চাই না বাংলাদেশের, আমি জন্মাতে চাই একজন লেখক হয়ে। কত মানুষ স্বাক্ষর নেবার জন্য, তাকে দেখবার জন্য, কথা বলবার জন্য পাগল। এবং আমি বেশি বলা হয়ে যাচ্ছে, যদিও আমি বেশি কিছু বলতে চাই না, কারণ বেশি কিছু অনুভব করবেন আপনারা বইটা পড়ার সময়। আমি জাস্ট বলে দিচ্ছি এতটাই, যেটা বললে আপনাদের বইটা পড়তে আরও বেশি করে ইচ্ছে করবে। এবং শেষ জায়গাতে আমি আর কয়েকটা কথা বলবো, যে এবং পরবর্তীতে আরও এইভাবে এগোচ্ছে দুজনের মধ্যে কথোপকথন, পাঠিকা এবং লেখকের। এবং শেষে দেখা যাচ্ছে যে ইফতিকার বলে একজনের পরিচয় পাওয়া যাচ্ছে, যার সাথে এই পাঠিকার সম্পর্ক আছে। এবং লেখক শেষে লিখছেন যে তোমার শরীরের পুরোটাই পাবে ইফতিকার, তোমার শরীরের পুরোটাই পাবে ইফতিকার, কিন্তু তোমার মনের অর্ধেকটা পাবে সে, কারণ আমি তোমার মনের অর্ধেকটা নিলামে চড়িয়ে নিয়েছি। অর্থাৎ তোমার পুরোটা মন কিন্তু ইফতিকার পাবে না, অর্ধেকটা মন আমার কাছে। এবং আর একটা বিষয়, যে তোমার ওই যে ইফতিকারের গন্ধমাখা স্পর্শ তোমার গায়ে লেগে থাকবে, এবং তার থেকেও বেশি লেগে থাকবো আমি তোমার মনে প্রাণে সব কিছুতে জড়িয়ে থাকব, কারণ আমি যে তোমার চান ঘরের গান। যিনি চিঠিটা লিখেছেন প্রথম যে পাঠিকা, তার নাম ফিরদৌসী আক্তার, ধানমন্ডি, ঢাকা, এবং লেখক বুদ্ধদেব গুহ। দুজনের চিঠি।
লেখক শেষ করছেন এই বলে যে আমি তোমার সব কিছুতেই থাকবো, আমি যে তোমার চান ঘরের গান, আমরা যখন চান করতে করতে গান করি সেই গানগুলো একান্ত আমাদের, তার কথা কেউ জানে না, সেই দুঃখগুলো একান্ত আমাদের নিজেদের দুঃখ। আমি একটা কথা বলতে ভুলে গেলাম, কথাটা বলা দরকার ছিল, যে পাঠিকা মানে এক জায়গায় লিখছেন পাঠিকা যে সব কিছু বলবো না, কিছু কিছু কথা গোপন আছে, সেই গোপন কথাগুলো আমি বলতে চাই না। অর্থাৎ গোপন কথা হচ্ছে চান ঘরের গান। অর্থাৎ আমরা আমাদের যে চান করতে করতে আমরা যে গান করি, আমাদের যে ওই জায়গাটার প্রতি একটা আলাদা, অর্থাৎ আমরা একান্তভাবে নিজেদেরকে খুঁজে পাই ওই জায়গায়, হয়তো আমরা কান্নাকাটি করি ওই জায়গায়, আমরা নিজের মনের খেয়ালে বলিও ওই জায়গায়, ওই জায়গাটা আমাদের অনেকটা স্বাধীন। অর্থাৎ লেখক বলতে চাইছেন আমি তোমার সেই চান ঘরের গান, আমি তোমার সেই একান্ত মানুষ যাকে তুমি চাইলেও মুছে ফেলতে পারবে না, এবং তুমি আমার সেই নারী যাকে আমি চাইলেও মুছে ফেলতে পারবো না। অর্থাৎ একবার কল্পনা করুন একজন পাঠিকা এবং একজন লেখকের মধ্যে একটা অদ্ভুত রকম মধুর সম্পর্ক, একটা অদ্ভুত রকম প্রেমের সম্পর্ক আমরা লক্ষ্য করলাম। এটা আমি খুব সংক্ষেপে কয়েক মিনিটে বললাম। এটা যখন আপনারা একটার পর একটা চিঠি পড়বেন, যারা পড়েছেন বইটা তারা জানেন, যারা পড়েছেন তারা কমেন্ট করে জানাবেন কে কে পড়েছেন, আর যারা পড়েননি তারা খুব শীঘ্র পড়ুন, এবং একটার পর একটা চিঠি আপনাকে অবাক করে দেবে যে একজন পাঠিকা সে কিভাবে একজন লেখককে এরকম লেখা লিখতে পারে, চিঠি লিখতে পারে, এবং একজন লেখক সে একজন সাধারণ পাঠিকাকে কিভাবে এরকম লেখা লিখতে পারে, এরকম চিঠি লিখতে পারে। পড়বেন, স্তম্ভিত হবেন। একটা চিঠি পড়বেন, আবার স্তম্ভিত হয়ে যাবেন, আবার পড়বেন, আবার স্তম্ভিত হবেন। আমি কথা দিলাম, পড়ুন, খুব ভালো লাগবে। চান ঘরের গান হওয়া কারো মানুষের জীবনে সেটা কিন্তু খুব খুব সাধনার ফল। এমনি এমনি কোনো একটা মানুষের জীবনে চান ঘরের গান হওয়া যায় না। একটা মানুষ কিভাবে দুজনের চান ঘরের গান হলেন, এবং বাস্তবভাবে এটা কোনো কল্পনা নয়, সেটা আপনারা বইটা পড়লে বুঝতে পারবেন। বইটা পড়ুন, খুব ভালো লাগবে। আর যারা পড়েছেন কমেন্ট করবেন, আর যারা পড়ে এসে আরেকবার এই ভিডিওটা দেখবেন তারাও কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের আশায়, আপনাদের ভালো লাগার আশায়। ঠিক আছে, ধন্যবাদ।